বাবা সাহেব আম্বেদকর, আপনি তাকে যে কারণেই জেনে থাকুন না কেন, ভারতের সংবিধানের প্রণেতা, হ্যান ত্যান ইত্যাদি যে নামে জেনে থাকুন না কেন, একটা ব্যাপার জেনে রাখবেন, ভারতবর্ষের ইতিহাসে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাজনৈতিক বিজ্ঞান নিয়ে উনার থেকে জ্ঞানী ব্যক্তি আর আসেনি। উনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল ইকোনমিতে পিএইচডি করেছিলেন। তো সেখানেই নয়, সারা জীবন প্রচুর পড়াশোনা করেছেন, প্রচুর গবেষণা করেছেন। হ্যাঁ, নেহেরু, গান্ধী, সুভাষ এরা বড় নেতা ছিলেন, কিন্তু কেউই কিন্তু বাবা সাহেব আম্বেদকর লেভেলে পণ্ডিত ছিলেন না। কারণ বাবা সাহেব আম্বেদকর একজন রিয়েলি ভীষণ পণ্ডিত লোক, এবং এটা আমি অন্যের সাথে ঘি খেয়ে বলছি না, আমি নিজে উনার লেখা পড়ে বলছি যে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে তার যে পড়াশোনা ছিল, ইতিহাস নিয়ে তার যে পড়াশোনা ছিল, সেটা অ্যাবসলিউটলি আনপ্যারালাল। কোনো ভারতীয়র মধ্যে আমি অত গভীরতা আমি দেখিনি, সম্ভব হয়তো নয়। সে বাবা সাহেব আম্বেদকর 1954-এ কাঠমান্ডুতে একটা বক্তৃতা দিয়েছিলেন। সেখানে বক্তৃতার বিষয় ছিল বুদ্ধিজম আর মার্কসিজম, হোয়াট ইজ দ্য পাথ টু ইকুয়ালিটি, অর্থাৎ সাম্যবাদের জন্য আমরা বৌদ্ধ ধর্ম না মার্ক্সবাদ কোনটাকে বেছে নেব, এবং উনি বৌদ্ধ ধর্মকে বেছে নিয়েছিলেন। সেটাই তিনি বলছেন। কেন, সেটা আমাদের খুব ভালো করে জানা উচিত। বিশেষত যারা লেনিন মার্ক্সের প্রেমে পাগল, তাদের বাবা সাহেব আম্বেদকরের এই বক্তৃতাটা খুব ভালো করে শোনা উচিত। কারণ এই বক্তৃতায় তিনি যা বলেছেন, আমি তার সাথে বলতে গেলে প্রায় 99.99% সহমত। এবং এই কথাগুলোই কিন্তু আমি বলে আসছি। আজকে যদি লেনিন সম্বন্ধে যে কথাগুলো আমি বলেছি, সেগুলো কিন্তু বাবা সাহেব আম্বেদকরও বলেছেন। শুধু যেহেতু বামেরা জানে না যে বাবা সাহেব আম্বেদকর ও লেনিনকে সম্বন্ধে পড়াশোনা করে একই সিদ্ধান্তে এসেছিলেন, তাই জন্য ওনাকে গালাগাল দেয় না, আমাকে গালাগাল দেয়। এই হচ্ছে বক্তব্য। হ্যাঁ, তা আসুন আমরা দেখি কী কী বলছেন। উনি বলছেন যে কেন তিনি বৌদ্ধ ধর্মকে সিলেক্ট করলেন এবং মার্ক্সবাদ, লেনিনবাদ পরিত্যাগ করলেন। 5টা পয়েন্ট উনি দিয়েছিলেন, যে 5টা পয়েন্ট আমি কিন্তু বারবার করে বলেছি। দেখুন, আমরাও চাই যে মানুষের অধিকার রক্ষিত হোক, মানুষের সাম্য, প্রত্যেকটার মানুষের অধিকারের সাম্য। হয়তো অর্থনৈতিক সমতা সম্ভব নয়, কিন্তু অধিকারের সাম্য অন্তত সবার থাকুক। এই সমতা লক্ষ্যের জন্যই তিনি বৌদ্ধ ধর্মকে বেস্ট বলছেন। কারণ বলছেন যে মার্ক্সিজম, লেনিনিজম গণতান্ত্রিকতাকে পাত্তা দেয় না, অর্থাৎ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, নাম্বার ওয়ান। যদিও সেখানে আমার একটু ডাউট আছে ইন দ্য সেন্স যে গণতন্ত্র কী জিনিস আর কী জিনিস নয়, ব্যাপারটা খুব জটিল। যদিও বাবা সাহেব আম্বেদকর বলছেন যে কোনো যাই জিনিসই পৃথিবীতে তুমি অ্যাচিভ করো না কেন, সাম্যবাদ যদি অগণতান্ত্রিক ওয়েতে অ্যাচিভ করা হয় এবং সহিংস পদ্ধতিতে অ্যাচিভ করা হয়, ওনার সমস্যা হচ্ছে যে সহিংস পদ্ধতিতে যা জিনিস অ্যাচিভ করা হয় সেই অ্যাচিভমেন্ট থাকে না, যেটা আমরা দেখেছি। যার জন্য কোনো লেনিনিস্ট মার্ক্সিস্ট স্টেট পৃথিবীতে জীবনে টেকেনি, টিকবেও না। কারণ ওই ভায়োলেন্স দিয়ে কিছু হয় না, সেটা ওনার বক্তব্য। যে কোনো ভায়োলেন্স দিয়ে যে কোনো জিনিস যেগুলো অ্যাচিভ করা, সেটা কখনোই টিকতে পারে না, ইনহেরেন্টলি আনস্টেবল, এবং তা ইনহেরেন্টলি অপ্রেসিভ। তা মানুষের স্বাধীনতাকে বিচ্ছিন্ন করে, মানুষের স্বাধীনতা কেড়ে নেয়। দ্বিতীয় তার যেটা প্রবলেম ছিল লেনিনিজম মার্ক্সিজমকে নিয়ে, উনি যেটা বলছেন যে অর্থের অসাম্যই সবটা অসাম্য নয়। যে ক্লাস যে ব্যাপারটা বলছে, যে শুধুমাত্র অর্থের ভিত্তিতেই যে ক্লাস ডিটারমিন হয় তা নয়। যেমন বাবা সাহেব আম্বেদকরের কথা যদি ভাবেন, যে উনি যখন আমেরিকা থেকে ফিরে এলেন, হ্যাঁ, বড়োদায় খুব বড় একটা চাকরি পেলেন, কিন্তু দেখা গেল কি তার অধীনে যারা কাজ করছে তারা তো অনেক গরিব, কিন্তু ব্রাহ্মণ শ্রেণীর লোক। তারা তাকে জল দিত না, তারা তাকে ঠিক করে ফাইল ট্রান্সফার করতো না। অর্থাৎ মানুষ গরিব হলেও তার যদি ব্রাহ্মণ হয়, তার সেই আত্মহংকারটা থাকে আর কি। হ্যাঁ, সেটাও বাবা সাহেব বলছেন যে সুতরাং শুধুমাত্রই যে মানুষ অর্থনৈতিক কারণেই যে ক্লাসের তৈরি হয়, এটাও একটা সম্পূর্ণ রকমের ভুল জিনিস। মানুষের ফলস ইগো থেকে, ফলস ট্র্যাডিশন থেকেও, একটা ট্র্যাডিশনাল ওয়েস্টার্নসেস থেকেও অ্যাকচুয়ালি ক্লাসের জন্ম হয়। এটা বাবা সাহেবের নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স দিয়ে তিনি বুঝেছিলেন যে মার্ক্সবাদ, তিনি মার্ক্সবাদ নিয়ে পড়াশোনা করে এবং ব্যক্তিগত উত্তর দিয়ে বলেছিলেন, এটা ঠিক নয়। থার্ড আর একটা প্রবলেম হচ্ছে স্পিরিচুয়াল যে অ্যাঙ্গেল, যেটাকে আমিও খুব মানি। সেটা হচ্ছে এই যে উনি বলেন যে কোনো জিনিস, কোনো পলিটিক্যাল জিনিস পৃথিবীর ইতিহাসে পড়াশোনা করে উনি বলছেন যে কোনো পলিটিক্যাল জিনিস মানুষের ওপর জোর করে চাপিয়ে দেওয়া যায় না, জোর করে চাপিয়ে দেওয়া জিনিসও থাকে না। সে মানব সাম্যের কথাই বলুন, মানব অসাম্যের কথাই বলুন, গণতন্ত্রই বলুন, এই তন্ত্রই বলুন, যাই করুক না কেন, যে জিনিসটা মানুষ মেনে নেয় না, আত্মার দিক থেকে তার মেনে নেয় না, তাকে জোর করে চাপানো হয়,
সেটা হয় না। হ্যাঁ, সেই জন্য উনি বলছেন যে মানুষের একটা নিজস্ব যে ব্যক্তিগত উত্তরণ এবং ব্যক্তিগত উত্তরণের যে জায়গাটা, সেই জায়গাটা মার্ক্সবাদ লেনিনবাদ বরাবরই মিস করে এসছে। তাদের কথা হলো জোর করে রাষ্ট্রের মাধ্যমে এটাকে চাপিয়ে দিতে হবে, এটা হয় না। আর তার ফিফথ প্রবলেম হচ্ছে ওই একই জায়গাতে যে রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্র, কারণ লেনিন এবং মার্ক্স বলছেন কি একটা বুর্জোয়া রাষ্ট্র বাদ দিয়ে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে হবে, রাইট? এই জায়গাটা তো বাবা সাহেব আম্বেদকর বিশ্বাস করতেন না যে রাষ্ট্র দিয়ে রাজনীতি চাপানো যায়। উনি বলছেন যে তিনি হাইলি কনস্টিটিউশনাল, রাষ্ট্র কনস্টিটিউশন তবে, কিন্তু বলছেন যে কনস্টিটিউশন হোক আর যাই হোক না কেন, আর জোর করে একটা একনায়কতন্ত্রই হোক না কেন, যে জিনিসটা জোর করে চাপানো হচ্ছে সেই জিনিসটা কিন্তু টেকার কথা না, সেটা খুব ক্ষণভঙ্গুর এবং ভেঙে যেতে বাধ্য একটা দিন। এবং আমরা যার জন্য দেখব যে সোভিয়েত ইউনিয়ন টিকলো না, ভেঙে গেল, রাইট? চীন বা ভিয়েতনাম নাম কাওয়া আসতে কমিউনিস্ট স্টেট, কাজ করে পুরো ক্যাপিটালিস্টদের মতো, না করে উপায় নেই। এবং ওরা বুঝে গেছে জনগণের দাবি না মেটাতে পারলে কিছু হবে না। এখন জনগণ কেন টিকে আছে ভিয়েতনাম বা চায়নাতে কমিউনিস্ট পার্টি? কারণ সেখানে তারা জনগণের দাবিগুলো মেটাতে পারছে, কমিউনিস্ট ওয়েতে না। যে ওয়েতে মিটলে, ক্যাপিটালিস্ট ওয়েতে মিটলে জনগণের দাবি মিটছে, খিদে মিটছে, চাকরি মিটছে, অ্যাসপিরেশন মিটছে, সেক্সের দাবি মিটছে, অল ফাইন, জনগণ ফাইন আছে, ওরাও ফাইন আছে, দ্যাট ইজ নো আদার ওয়ে। এটা হচ্ছে যে বেসিক্যালি বাবা সাহেবের মত ছিল, ঠিক আছে? এবং বাবা সাহেবের মতটা কিন্তু পড়া উচিত, ভীষণভাবে পড়া উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ তার যে রাজনৈতিক চিন্তা, দর্শন এবং তার যে জ্ঞান, এটা পৃথিবীর ইতিহাসেই আনপ্যারাল, মানে ভারতের ইতিহাস তো বলবো, পৃথিবীর ইতিহাসেও আনপ্যারাল। এবং আমি বলছি যে বাবা সাহেবের সাথে আমার একটা জায়গাতেই একটু আমি বলবো আমি একমত নই, সেটা হচ্ছে বাবা সাহেব অ্যাবসলিউট ডেমোক্রেটিক ছিলেন। উনি গণতন্ত্রে 100% বিশ্বাস রাখতেন। আমি পারছি না, যদিও বাবা সাহেব নিজেও গণতন্ত্রের সমালোচনা করতে গিয়ে বলছেন যে সংবিধান দিয়ে গণতন্ত্র বিচার করা যাবে না, এই সংবিধানের যদি রাইট এক্সারসাইজ না হয় জিনিসটা পচে যাবে, যেটা ভারতে হয়েছে। সুতরাং ওই নিয়ে আমার কোনো সমস্যা নেই। উনি পরবর্তীকালে গণতন্ত্রের অ্যাবসলিউট সাপোর্টার হয়েও কিন্তু গণতন্ত্রের তিনি সাফাই দেননি। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোই তিনি বলছেন। শুধু একটা ব্যাপারে ওনার সাথে আমি একমত নই, উনি বলছেন যে গণতন্ত্র বাদ দিয়ে যদি স্বৈরতন্ত্র এবং ডিক্টেটরশিপ আনা যায় তাহলে সেটা গণতন্ত্রের অসুখটাই বাড়াবে, সারাবে না। যদিও আমি বলবো যে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে চীন, ভিয়েতনাম, দুবাইয়ের এক্সাম্পল বা সিঙ্গাপুরের এক্সাম্পল দিয়ে, যেগুলো হয়তো বাবা সাহেবের দেখার তখন সম্ভব হয়নি, কারণ এই ঘটনাগুলো সবই বাবা সাহেবের মৃত্যুর পর এসছে, যে শান্তিপূর্ণভাবে স্বৈরতন্ত্র হয়েছে। যেমন সাউথ কোরিয়া বা সিঙ্গাপুরে যে স্বৈরতন্ত্র, তা থেকে লেনিনের মতো মানুষ মেরেছে? মারেনি। হ্যাঁ ঠিক আছে, বিরোধীদের জেলে পুড়েছে, এই করেছে, কারণ মানুষ টানুষ মারা হয়নি। যথেষ্ট শান্তিপূর্ণভাবে স্বৈরতন্ত্র চালিয়ে দেশগুলোকে কিন্তু পুরো ওভারঅল ট্রান্সফর্ম করেছে। এই এক্সাম্পলগুলো হয়তো বাবা সাহেবের হাতে তো তখন ছিল না, তিনি মারার পরে এক্সাম্পলগুলো তৈরি হয়েছে। তাই মনে করি যে এক্সাম্পলগুলো দেখলে বাবা সাহেব হয়তো তার মত পাল্টাতে পারতেন। বাট ওভারঅল I agree with his assessment of Leninism, Marxism.